Hello students, welcome in my class. I am Devoptiya, your biology teacher. So today I will discuss the first chapter. তোমাদের biology syllabus এর যে first chapterটা রয়েছে diversity in the living world সেই চ্যাপ্টারের যে আমরা diversity in the living organism চ্যাপ্টারের ফার্স্ট টপিকের ফার্স্ট পার্টটা আমরা আজকে ডিসকাস করব, যেখানে আমরা দেখব যে ট্যাক্সোনমি কাকে বলে, সিস্টেম্যাটিক্স কাকে বলে। দিস দ্য ফার্স্ট পার্ট। ওকে, সো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার। আমি শুরু করার আগে কিছু কথা তোমাদের বলে দিই। প্লিজ কিপ ইউর নোটবুক অ্যান্ড কালার পেন্সিলস রেডি, অলওয়েজ রেডি, বিকজ আমি সমস্ত নোটস আমার স্লাইডের মধ্যে প্রোভাইড করে দেবো, তোমাদেরকে সেখান থেকে নোট ডাউন করতে হবে, প্লাস ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ক্লাস নোটস অলসো। ওকে, সো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার। আই এম শেয়ারিং দ্য স্ক্রিন উইথ ইউ। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে একদম ফার্স্ট পার্ট, ডাইভার্সিটি ইন দ্য লিভিং অর্গানিজমের। এটা ফার্স্ট পার্ট আমরা পড়বো আজকে। এর পরে যেটা পরপর যে চ্যাপ্টারগুলো যেরকমভাবে তোমাদের আছে সিলেবাসেতে, লাইক ডাইভার্সিটি ইন দ্য লিভিং অর্গানিজমের মধ্যে আমরা বেসিক জায়গাগুলো দেখব, বেসিক পার্টটা আমরা এখানে ডিসকাস করব। নেক্সট পার্টেতে গিয়ে এই চ্যাপ্টারের যে নেক্সট অংশটা, সেখানে গিয়ে আমরা অ্যানিমাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট ক্লাসিফিকেশন, সেই পার্টগুলো দেখব। সো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার। সো ফার্স্ট, সায়েন্স অফ লাইফ। হোয়াট ইজ লাইফ? বায়োলজি, আমরা বায়োলজি ফার্স্টে লাইফ কি সম্পর্কে জানার আগে আমরা একটু জেনে নিই যে আমরা যে ব্রাঞ্চ অফ সায়েন্সে আমরা এটা পড়বো সেটা কি অ্যাকচুয়ালি। হোয়াট ইজ বায়োলজি? The biology term is derived from the Greek word bios, mean life, and logia means the study. That means the study of life is called biology. The biology এমন একটা branch of science যেখানে আমরা লাইফ নিয়ে ডিসকাস করি। What is life and what is the main characteristic features of the life, how life began. তো এই সমস্তগুলো আমরা দেখি। যত আরও হায়ার স্টাডিজে যাবে তত প্রত্যেকটা চ্যাপ্টার, বায়োলজি প্রচুর ব্রাঞ্চ রয়েছে, প্রচুর পার্ট রয়েছে, প্রচুর টপিক রয়েছে। তো সেগুলো তোমরা আস্তে আস্তে আরও ডিটেলসে জানতে পারবে। বাট ফার্স্ট আমরা একদম বেসিক জায়গা থেকে শুরু করি, যে ফার্স্ট আমরা বায়োলজি পড়ছি। সো দিস ইজ বায়োলজি অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইফ। বায়োলজি ইজ দ্য স্টাডি অফ লাইফ অ্যান্ড লিভিং অর্গানিজম। তো এটা এক্ষুনি বললাম যে আমরা এই পার্টেতে আমরা হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ সায়েন্স রিলেটেড টু লাইফ, তো সেই জায়গাটা আমরা দেখব। Then life can be defined as the property of quality of living organism that distinguishes from dead or non-living in some functions like growth, metabolism, response to stimuli and reproduction. That means আমরা দুটো পুরো এনভায়রনমেন্ট বা নেচারকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। দেয়ার আর ডিফারেন্ট কম্পোনেন্টস আর দেয়ার, বাট আমরা জেনারেলি দুটো কম্পোনেন্টে ভাগ করি। ওয়ান ইজ লিভিং, আনাদার ওয়ান ইজ দ্য নন লিভিং। তো কিছু ক্যারেক্টার রয়েছে, কিছু বেসিক ক্যারেক্টার রয়েছে, তাদের দিয়ে আমরা বলতে পারি যে আইডেন্টিফাই করতে পারি দিজ আর লিভিং থিংস অ্যান্ড দিজ আর নন লিভিং থিংস। তো একটা লাইফ হওয়ার জন্য বা একটা লাইফ থাকার জন্য we need some basic criteria, basic functions we need. সেগুলো কি? The number one, growth. কোনো একটা অর্গানিজম বা কোনো একটা জিনিস যেটাকে আমরা লাইফ বলবো, that must have a growth factor. Metabolism, then response to stimuli, মানে বাইরের এনভায়রনমেন্টের সাথে একটা কানেকশন বা আমার একটা কোনো নিজস্ব একটা স্টিমিউলাস থাকবে যেখান থেকে আমি রেসপন্স করবো, অ্যান্ড রিপ্রোডাকশন। সো দিজ আর সাম ফ্যাক্টার্স। এবার এই ফ্যাক্টরগুলো একটু ডিটেলসে গিয়ে আলোচনা করব। ওকে, সো ক্যারেক্টারিস্টিক অফ লাইফ। একটা লাইফে যে ক্যারেক্টারগুলো রয়েছে, যে ক্যারেক্টারগুলো থাকার জন্য আমরা লাইফ একটা থিংকে, যে কোনো একটা জিনিসকে আমরা বলবো দিস ইজ লাইফ থিং। যেমন গ্রোথ, মেটাবলিজম, reproduction and response to stimuli. So these four are the main factors. There are so many factors, there are so many functions performed by a living organism, কিন্তু আমরা কমনলি জেনারেলাইজড করে যেটা মেন যে জায়গাগুলো পাই, সো এই চারটে ফ্যাক্টরকে আমরা মেন হিসেবে কাউন্ট করতে পারি। সো ফার্স্ট কাম টু দ্য গ্রোথ কি?
আমরা যখন লাইফের কথা বলি যে দিস ইজ লাইফ, দিস ইজ নন লিভিং থিংস, দিস ইজ লিভিং থিংস, তো আমরা ফার্স্টে দেখব যে কোনো একটা জিনিস সেটা গ্রো করছে কিনা, সেই জিনিসটা তার মধ্যে গ্রোথ আছে কিনা। এবার ধরো আমরা মানে পুরো যে অর্গানিজম ওয়ার্ল্ডটাকে সেটা জেনারেলি দুটো ভাগে যদি ভাগ করি, থিঙ্ক অ্যাবাউট প্লান্ট অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট অ্যানিমাল, যদি দেখি তো একটা সিঙ্গল সেল থেকেই তো একটা অর্গানিজম তৈরি হচ্ছে, মেবি প্লান্ট, মেবি অ্যানিমাল, মেবি সাম প্রোটোজোয়া, যে কোনো একটা হতে পারে, যে সিঙ্গল সেল। তো এই সিঙ্গল সেলটা কন্টিনিউ ডিভাইড করতে থাকে, কন্টিনিউ সেল ডিভিশনের মধ্যে দিয়ে যায়। যদি একটা সিঙ্গল সেল অর্গানিজম থাকে তাহলে দ্যাট সিঙ্গল সেল পারফর্ম ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশনস লাইক মেটাবলিজম, বা ধরো আদার্স যে রিপ্রোডাকশন, সেই ক্যারেক্টারগুলো শো করে। আর যদি আমরা মাল্টি সেলুলার অর্গানিজম দেখি, যেমন ধরো প্লান্ট অ্যানিমালের মধ্যে যদি আমরা দেখি, তো সেখানে আমরা দেখব যে সেলটা মানে লাইফ টাইম ধরে গ্রোথ করে যায়, ডিভাইড হয়ে যায়, তো সেখানে একটা গ্রোথ ম্যাটার থেকে যাচ্ছে, গ্রোথ কাজ করছে। ইন কেস অফ প্লান্টকে যদি আমরা দেখি, তো প্লান্টের মধ্যে দেখব যে তাদের সেল ডিভিশনটা হোল লাইফ তো হচ্ছেই, সেল ডিভাইড করে যাচ্ছে, এবং তাদের যে গ্রোথটা সেটা মানে আজীবন ধরে চলছে, সেটা সারা মানে গোটা লাইফ ধরে সে বেঁচে যাচ্ছে, মানে বড় হচ্ছে আর কি। বাট থিঙ্ক অ্যাবাউট অ্যানিমালস যদি আমরা দেখি, তখন দেখবো যে ঠিক একটা লিমিট, একটা টাইম স্প্যান, একটা এজ স্প্যান পর্যন্ত গিয়ে কিন্তু এই যে গ্রোথটা, সেই গ্রোথটা স্ট্যাটিক হয়ে যায়, স্টেল হয়ে যায়। তারপর এবার গিয়ে কার্ভটা নিচের দিকে নামবে, মানে এজ হয়ে যাচ্ছে আর কি। কিন্তু সেল ডিভিশন হোল লাইফ চলতে থাকে ইন পার্টিকুলার এরিয়া। তাহলে আমি আশা করছি বোঝাতে পারছি যে প্লান্টের ক্ষেত্রে হয় কি, যে সেল ডিভিশন হোল টাইম মানে হোল লাইফ ধরে চলে, ইন কেস অফ অ্যানিমাল টু হোল লাইফ ধরে সেল ডিভিশন হতে থাকে। বাট ইন কেস অফ প্লান্ট একটা সার্টেন এজেতে গিয়ে এই গ্রোথটা গিয়ে থামে না, কন্টিনিউ চলতে থাকে। বাট ইন কেস অফ অ্যানিমাল একটা সার্টেন এজ, একটা সার্টেন টাইমে গিয়ে গ্রোথ ফ্যাক্টরটা আটকে যায়, বাট কিছু পার্টিকুলার জায়গাতে সেল কন্টিনিউ রিপ্লেস হতে থাকে এবং সেল ডিভিশন কন্টিনিউ হয়ে যায়। সো দিস ইজ কল্ড গ্রোথ। আমি একটু পয়েন্টগুলো দেখে নিই। গ্রোথ ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ লিভিং বিংস। দে ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইন নাম্বার। ওকে, যারা সিঙ্গল সেল রয়েছে তারা নাম্বার সংখ্যায় বাড়তে পারে। মাস তো অবশ্যই আমরা দেখলাম প্লান্ট, অ্যানিমাল ইত্যাদির ব্যাপারে, আমি তো বললাম মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে। In non-living object also grow in mass by accumulation of material on its surface. Growth is a living being takes place due to the internal process like cell division. Already আমি জিনিসটা বলেছি, how cell division perform, how cell division act as a factor in case of growth. Okay. So plants show continuous growth throughout their lifespan while animals show up টু আ সার্টেন এজ। একটা সার্টেন এজেতে গিয়ে এই গ্রোথটা থেমে যায়। বাট সেল ডিভিশন কন্টিনিউ অ্যাট সার্টেন প্লেসেস, অ্যাট সার্টেন এরিয়াস ইন অ্যানিমালস। তো এই হচ্ছে কি যে আমাদের গ্রোথ। সি দিস। তো প্লান্টের ক্ষেত্রে আমরা দেখছি একটা ছোট সিড থেকে একটা আস্তে 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 একটা হিউজ প্লান্ট তৈরি হয়ে যায়। সিড থেকে সিডলিং হয়ে দেন একটা লার্জ প্লান্ট, তার প্রচুর শাখা প্রশাখা বেরোতে থাকবে এবং সে একটা অ্যাডাল্ট গাছেতে আর কি পরিণত হবে। সেম ইন কেস অফ অ্যানিমাল, একটা লাইফ সাইকেলের মধ্যে দিয়ে চলতে থাকে। ফার্স্টে আমি এখানে বাটারফ্লাই দেখিয়েছি, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমালস আর দেয়ার, এবং তাদের reproductive cycle, their growth cycle are totally different from each other. Maybe there is some similarity also theirs, but in very cases their life cycles are different types. In case of butterfly, see there is egg, then a caterpillar comes out from that egg. Finally, that caterpillar comes into a pupa, forms a pupa. Pupa finally grow up and grow up to adult one. So these are called life cycles. Okay. তো এই যে গ্রোথ জিনিসটা একটা লিভিং জিনিসের মধ্যেই থাকতে হবে, নন লিভিং এর মধ্যে কিন্তু এই ক্যারেক্টারটা থাকে না। সো দিস ওয়ান দ্য ফার্স্ট পয়েন্ট। দেন কাম টু দ্য নেক্সট পয়েন্ট, reproduction. Another most important factor or another most important characteristic features of life.
রিপ্রোডাকশন আমরা যেটা পাই সেটা হচ্ছে পুরো অর্গানিজম ওয়ার্ল্ডের মধ্যে সবার মধ্যেই রয়েছে যারা লিভিং বিংস। রিপ্রোডাকশনের একটা উদ্দেশ্য থাকে, মানে এটা কি বলবো, একটা লাইফকে বেঁচে থাকার জন্য আর্থে এই রিপ্রোডাকশন হচ্ছে একটা মেন ক্যারেক্টার বা একটা মেন ফিজিওলজিক্যাল ফাংশন, যার দ্বারা একটা ইন্ডিভিজুয়াল একটা আর্থের মধ্যে সার্ভাইভ করতে পারে। একটা একটা ইন্ডিভিজুয়াল যত রিপ্রোডাক্টিভলি স্ট্রং হবে, যত ভালো করে রিপ্রোডিউস করতে পারবে, তার সার্ভাইভ করার প্রবাবিলিটি আর্থের মধ্যে ততটা বেড়ে যাবে। দেয়ার আর ডিফারেন্ট ফ্যাক্টরস আর অলসো দেয়ার্স, কিন্তু এটা এটা মাদার নেচার দ্বারা সিলেক্টেড একটা ফ্যাক্টর, যেটা কিনা একটা লাইফের মধ্যেই যাদের মধ্যে লাইফ রয়েছে তারা এই ক্যারেক্টারটা শো করে। তো অল লিভিং বিংস প্রডিউস দেয়ার অফস্প্রিং বাই দ্য প্রসেস অফ রিপ্রোডাকশন, মানে আমি আমার প্রজেনিকে রেখে যাবো। সো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য মোটো অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন করা। যে একটা যে জিন তৈরি হয়েছে, একটা যে ডিএনএ তৈরি হয়েছে, সেই ডিএনএ বা জিনটাকে পরবর্তী জেনারেশনের মধ্যে ট্রান্সফার করতে হবে। সো প্রসেসটা কি? রিপ্রোডাকশন। Reproduction is an important process for continuing the lineage of a species. There are two types of reproduction. One is sexual reproduction, another one is the asexual reproduction. There are different animals, different organisms are there, plants are there. তাছাড়াও আমরা অনেক অন্যান্য ফাইলামও পাই, অন্যান্য গ্রুপের অ্যানিমালও পাই। প্রত্যেকের কিন্তু রিপ্রোডাকশনের যে প্রসেসটা সেটা বিভিন্ন রকমের হয়। কেউ আসেক্সুয়াল মোডটাকে ইউজ করে, কেউ সেক্সুয়াল মোডটাকে ইউজ করে থাকে। তো দিস টু আর জেনারেল প্রসেস অফ রিপ্রোডাকশন। ফাঙ্গি রিপ্রোডিউস বাই আসেক্সুয়াল স্পোর, লাইক ফাঙ্গি স্পোর প্রডিউস করতে পারে এবং সেই স্পোরের থ্রু দিয়ে সেই স্পোরটা গিয়ে চারদিকে ছড়ায় এবং সেই স্পোরের থ্রু দিয়ে এরা সংখ্যায় বাড়তে পারে। তো ফাঙ্গাস এরকমভাবে রিপ্রোডিউস করে। ইস্ট অ্যান্ড হাইড্রা ইউজ বাডিং প্রসেস। বাডিং আ প্রসেস যেখানে হয় কি, ধরো এরকম একটা ইন্ডিভিজুয়াল রয়েছে, সাপোজ ইটস আ হাইড্রা, ওর তোমরা পটেটোতেও দেখতে পাবে খুব সুন্দর এই বার্ড ফরমেশন হয়ে যাওয়া। সো এই ধরো একটা হাইড্রার করে কি এরকম একটা বার্ড মতন তৈরি হয়। দিস বার্ড ম্যাচিওর অ্যান্ড ডিট্যাচ ফ্রম দ্য মেন বডি গিয়ে হয় কি একটা আলাদা ইন্ডিভিজুয়াল তৈরি করে। সো দিস ইজ কল্ড দ্য বার্ডিং প্রসিডিওর। সরি। এছাড়া ফ্র্যাগমেন্টেশন রয়েছে, রিজেনারেশন রয়েছে। প্ল্যানেরিয়ার ফ্ল্যাটওয়ার্ম ইউজ রিজেনারেশন প্রসেস। রিজেনারেশন মিনস বডির একটা পার্ট যদি কাট হয়ে যায়, দ্যাট কাট পার্ট মে জেনারেট ইন্টু আ নিউ ইন্ডিভিজুয়াল। এটা একটা ইন্টারেস্টিং রিপ্রোডাকশনের প্রসেস, খুব ইজি একটা প্রসেস যেটা এই প্ল্যানেরিয়া জাতীয় কিছু ইন্ডিভিজুয়াল এরা ইউজ করে থাকে। দেয়ার আর সো মেনি ইন্ডিভিজুয়ালস আর দেয়ার, বাট আমি এখানে একটা এক্সাম্পল দিলাম। ইউনিসেলুলার অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, অ্যালগি, অ্যামিবা, এদের বিভিন্ন রকম প্রসেস এরা ইউটিলাইজ করে থাকে রিপ্রোডাকশনের জন্য। যত হায়ার গ্রুপের অর্গানিজমের মধ্যে আমরা যাব, তাদের মধ্যে এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা আবার চলে আসে। সো দিস দ্য মেন one of a main characteristic features of living organisms. তো আমরা ফার্স্ট পড়ে এলাম কি? ফার্স্ট পড়লাম হচ্ছে আমাদের গ্রোথ একটা ফ্যাক্টর। নেক্সট রিপ্রোডাকশন। পরের স্লাইডে যাই আমি। মেটাবলিজম আরও একটা ফ্যাক্টর, যে সমস্ত অর্গানিজম এই যে ফাংশনগুলো পারফর্ম করে আমরা ইজিলি বলতে পারি দে আর লিভিং অর্গানিজম। কি? All living organisms are made up of chemicals belong to various classes, size and function. তো আমার কিন্তু স্লাইডের মধ্যেই তোমাদের আমি নোটস প্রোভাইড করে দিচ্ছি। তো you can write the notes. If you want to write the notes, just pause the video and note it down. So coming to the topic. First point ki all living organisms are made up of chemicals belonging to various classes, sizes and functions. সো সমস্ত যে লিভিং অর্গানিজমগুলো রয়েছে তাদের মধ্যে বিভিন্ন রকমের কি বলবো প্রোডাক্ট রয়েছে, বডির মধ্যে বিভিন্ন রকম ফাংশনস রয়েছে, তার জন্য বিভিন্ন রকম কম্পোনেন্টগুলো রয়েছে। The chemicals within a living organism are constantly being made and changed into some other molecules. এবার হচ্ছে কি, ধরো
মেটাবলিজম মানে আমাদের বডির মধ্যে, যে কোনো অর্গানিজমের বডির মধ্যে প্রচুর কেমিক্যাল সাবস্টেন্স রয়েছে, অ্যান্ড দে আর কন্টিনিউয়াসলি চেঞ্জিং। কোন সময়তে তারা কনস্ট্যান্ট অবস্থাতেও থাকে কিছু সাবস্টেন্স, আবার কনস্ট্যান্ট ওয়েতে কিছু চেঞ্জও করে যায়। The sum total of all the chemical reaction occurring in our body is metabolism. তাহলে এই যে জায়গাটা মানে এই যে পয়েন্টটা আমরা দেখলাম, the sum total of all chemical reactions occurring in our body is metabolism. যত রকমের কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে টোটাল একসাথে আমরা পুরো কেমিক্যাল রিয়াকশনটাকে মানে টোটাল যে ইনসাইড বডি যে রিয়াকশনগুলো হয় একসাথে আমরা বলবো হচ্ছে মেটাবলিজম, পুরো প্রসেসটাকে বলবো। মেটাবলিজম আর অফ টু টাইপ, one is কি, one is anabolism, another one is the catabolism. অ্যানাবলিজম ক্যাটাবলিজমের মধ্যে তফাৎ একটাই, যে অ্যানাবলিজম মানে হচ্ছে কি যে যেখানে বডি ওয়েটটা অ্যাডেড হতে থাকে, এবং ক্যাটাবলিজম যাই হোক এই জায়গাটা আবার একটু ডিটেলসে পড়ে, তোমাদের অন্য চ্যাপ্টার রয়েছে, অন্য চ্যাপ্টারে গিয়ে আবার সেটা আমরা পড়বো। ডাইজেশন পার্টটা যখন পড়বো তখন আবার এই অ্যানাবলিজম ক্যাটাবলিজম ব্যাপারটা আরও ডিটেলসে যাবে। সো আই এম নট এন্টারিং ইনটু দিস টপিক। Non-living object exhibits metabolism. Okay. known non-living objects exhibit metabolism. তাহলে এক্ষুনি আমরা দেখছি যে এই যে প্রসেসগুলো আমি এখনো পর্যন্ত তিনটে তোমাদের ক্যারেক্টার মেন ডিসক্রাইব করলাম। সো এই তিনটে ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি যে লিভিং একটা অর্গানিজম এই তিনটে ক্যারেক্টারকে ক্যারি করছে, তিনটে ক্যারেক্টার তাদের মধ্যে থাকছে, তবেই আমরা তাকে বলবো লিভিং। নন লিভিং এর মধ্যেই ক্যারেক্টারগুলো থাকে না। দেন রেসপন্স টু এক্সটার্নাল স্টিমিউলি, দ্যাট মিনস লিভিং অর্গানিজম রেসপন্ড টু দ্য সারাউন্ডিং অর এনভায়রনমেন্ট। দ্যাট মিনস আমি একটা বাইরের যে পরিবেশ, বাইরের যে চেঞ্জিং এনভায়রনমেন্ট বা বাইরের আমার যে এক্সটার্নাল ফিচার্স, এক্সটার্নাল যে সারাউন্ডিংসটা রয়েছে সেখানটাতে আমি রেসপন্স করছি। Respond to environmental stimuli could be physical, chemical or biological. There are different types of immunological responses. এটা গিয়েও আমরা আর একটা আমাদের চ্যাপ্টার আছে সেখানে গিয়ে আরও ডিটেলসে পড়বো what it mean আর কি। Plants respond to external factors like light, water, temperature and other organisms, pollutant, etc. তো প্লান্টের ক্ষেত্রে কি হয় যে প্লান্ট বিভিন্ন রকম ফ্যাক্টরগুলোর ওপর রেসপন্স করতে থাকে। We are also responding in different factors. আমরা ফার্স্টে প্লান্টটা একটু দেখি কি কি। ওয়াটার, লাইট, ওয়াটার, আলোর দিকে চলন, আলোর উল্টো দিকে চলন, আলো যেদিকে থাকে সেদিকে গাছটা বেঁকে যাচ্ছে, তো রেসপন্স করছে। ওয়াটার যেদিকে রয়েছে সেদিকটাতে তাদের মানে প্লান্টের যে রুট অংশটা সেদিকটাতে যাচ্ছে, সো এটা আনাদার টাইপ অফ রেসপন্স অবশ্যই। টেম্পারেচার, so these are some factors. Organisms can sense and respond to environmental cues. তো অবশ্যই এই যে ফ্যাক্টরগুলো রয়েছে মানে ধরো লাইট, টেম্পারেচার, ওয়েদার, এই প্রত্যেকটা ফ্যাক্টরেও কিন্তু একটা অ্যানিমাল রেসপন্ড করে থাকে। হ্যাঁ, তাদের রেসপন্সের যে ধরনটা বা ক্যারেক্টারগুলো সেগুলো ডিফারেন্ট হয়ে থাকে প্লান্ট আর অ্যানিমালের ক্ষেত্রে। Photoperiod affect reproduction in seasonal breeding both plants and animal. So photoperiod একটা সান, একটা সোলার এনার্জি আমাদের, তো এইখানে কিন্তু সূর্য একটা বিশাল ভূমিকা পালন করে। Organisms handle chemicals entering their bodies and aware of their surroundings. Human being the only organism which has self consciousness. তো হিউম্যানকে বলা হয় মডার্ন এবং বলা হয় হায়ার গ্রুপ আর ইন্ডিভিজুয়ালের মধ্যে বলা হয়। তো অনেক ক্যারেক্টার রয়েছে হিউম্যানের মধ্যে যেগুলো মানে অনেকভাবে কমপ্লেক্স এবং দে আর হাইলি মডিফাইড। ওকে, তো এটা একটা ফ্যাক্টর, এটা একটা ক্যারেক্টার লিভিং অর্গানিজমের। তাহলে আমরা দেখলাম যে একটা লাইফ বা একটা লিভিং অর্গানিজম আমরা তাকেই বলবো যাদের কিছু মেন ক্যারেক্টার থাকে। ক্যারেক্টারগুলো কি কি আমি আবার রিপিট করি, আমার সাথে রিপিট করো তোমরা। ফার্স্ট ওয়ান what? Growth. Next, reproduction. External stimuli, response to the external stimuli. And another one, what? Another one,
গ্রোথ রয়েছে, রিপ্রোডাকশন রয়েছে, এক্সটার্নাল স্টিমিউলিতে রেসপন্স রয়েছে। সো দিস আর সাম ফ্যাক্টরস যেগুলোর জন্য একটা অর্গানিজমকে আমরা লিভিং থিংস বা লিভিং বলতে পারি। নন লিভিং যারা, তাদের মধ্যে এই ক্যারেক্টারগুলো থাকে না। একবার দেখে নিই। গ্রোথ, রিপ্রোডাকশন, মেটাবলিজম, রেসপন্স টু স্টিমিউলি। সো 4টে ফ্যাক্টর আমাদের কমপ্লিট হলো। নেক্সট আমরা চলে যাই হচ্ছে বায়োডাইভার্সিটি। আমি স্লাইড চেঞ্জ করছি। সো বায়োডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। একটা লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আমরা বায়োডাইভার্সিটি কাকে বলি? ইন শর্ট, জেনারেল করে যদি বলি, বায়োডাইভার্সিটিকে যদি আমরা এক লাইনে ডিফাইন করি, এখানে আমি যেমন ডেফিনেশনটা তোমাদের দিয়েছি, দ্য ডাইভার্স ফর্ম অফ অর্গানিজম প্রেজেন্ট অন আর্থ ইজ কল্ড ডাইভার্সিটি। আরও সিম্পল করে যদি বলি, একটা লাইনে ডেফিনেশন এটাকে দেওয়া যায়, যেমন বলতে পারি এরকম যে বায়োডাইভার্সিটিকে যদি আমি ডিফাইন করি এরকমভাবে বলবো যে ভ্যারাইটি অ্যান্ড ভ্যারিয়েবিলিটি অ্যামং অর্গানিজম ইজ কল্ড বায়োডাইভার্সিটি। অ্যান্ড what is variety and what is variability? দ্যাট মিনস একটা পার্টিকুলার এরিয়া, সেই পার্টিকুলার এরিয়াতে কিছু অর্গানিজমস রয়েছে, তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশনস রয়েছে, তাদের সংখ্যার একটা ব্যাপার রয়েছে, তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন তো রয়েছেই, তাদের সাথে এনভায়রনমেন্ট বা অন্যান্য ফ্যাক্টরেরও একটা ইন্টারাকশন রয়েছে। সো এই যে ভেরিয়েশনগুলো, এক হচ্ছে স্পিসিসের ভেরিয়েশন, একটা থিঙ্ক অ্যাবাউট আ ফরেস্ট, একটা ফরেস্টের মধ্যে বার্ড আছে, প্লান্টস আছে, ম্যামলস আছে, বিগ ম্যামলস রয়েছে, স্মল ম্যামলস আছে, ইনসেক্টস আছে, ডিকম্পোজার্স রয়েছে। সো বিভিন্ন রকমের স্পিসিস রয়েছে। প্লাস তাদের নিজেদের মধ্যে যেমন একটা সম্পর্ক রয়েছে, তাদের সাথে তাদের এনভায়রনমেন্টেরও একটা রিলেশন রয়েছে। এই পুরো জিনিসটাকে বলা হয় বায়োডাইভার্সিটি। নেক্সট কাম দ্য নোমেনক্লেচার। এই যে নোমেনক্লেচার আমরা ব্যাপারটা পড়বো, তার আগে আমি একটা স্লাইড তোমাদের দেখিয়ে নিই। ট্যাক্সোনমি। নোমেনক্লেচারে যাওয়ার আগে আমরা ট্যাক্সোনমিটা দেখি। হোয়াট ইজ ট্যাক্সোনমি? Taxonomy is the science, is the branch of science where we classify, we describe an organism, we classify an organism and we name an organism. তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় ট্যাক্সোনমি। If you want to write the note, just pause the slide and note it down, okay? So what is taxonomy? আমরা দেখলাম it's a branch of science যেখানে আমরা একটা ইন্ডিভিজুয়ালকে ক্লাসিফাই করছি, ফার্স্টে ডেসক্রাইব করছি তার ক্যারেক্টারগুলোকে, তারপর ক্লাসিফাই করছি এবং তাদেরকে তাদের নাম দিচ্ছি। তো সেই জায়গাটাকেই বলা হয় ট্যাক্সোনমি, সেই ব্রাঞ্চ অফ সায়েন্সটাকে বলা হয় ট্যাক্সোনমি। বিকজ আ পার্টিকুলার অর্গানিজম শুড হ্যাভ আ পার্টিকুলার নেম বা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, যার দ্বারা আমরা সেই ইন্ডিভিজুয়ালটাকে নিয়ে স্টাডি করতে পারবো, ফার্দার স্টাডি করতে পারবো, অথবা তাকে একটা নামেই চিনতে পারবো। ক্যারেক্টারাইজেশন ইজ দ্য মাস্ট। তাতে হয় কি, যে একটা অর্গানিজম যে আর্থে রয়েছে, একটা লাইফ যে আর্থে রয়েছে, তার একটা ডেটা রয়েছে, তার সম্পর্কে আমাদের জানা থাকবে। সো তাহলে ব্যাপারটা হচ্ছে যে ট্যাক্সোনমি আমরা পড়ছি, ট্যাক্সোনমির পড়ার বিভিন্ন রকম উদ্দেশ্য রয়েছে। যে ট্যাক্সোনমিটা যেটা আমরা পড়বো, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে কি যে একটা অর্গানিজমকে আমাকে আর্থে কনজার্ভ করতে হবে, আমাকে কনজারভেশন করতে হবে, ঠিক আছে? সে ডেঞ্জার কন্ডিশনে রয়েছে বা এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, তো সেই অর্গানিজমটাকে বাঁচানোর জন্য, ইট ক্যান বি প্লান্ট, অ্যানিমাল, হোয়াট এভার দ্য অর্গানিজম ইজ। তো তাকে কনজার্ভ করার জন্য আমাকে তো ফার্স্টে তার ক্যারেক্টারাইজেশন করতে হবে, তার স্ট্যাটাসটা দেখতে হবে, সে কি স্ট্যাটাসে রয়েছে। সো হিয়ার কাম দ্য ট্যাক্সোনমিস্ট। তো সেই ট্যাক্সোনমিস্ট আমাদেরকে ক্যারেক্টারাইজেশন করে যে জিনিসটার অর্গানিজমটা স্ট্যাটাস দিলে তবে আমি গিয়ে সেটা স্টাডি করতে পারবো, সেটাকে কনজার্ভ করতে হবে, কিভাবে কনজার্ভ করব, সেই মেজারগুলো নিতে পারবো। নেক্সট আমরা যেটা বলতে পারি, ট্যাক্সোনমির আরও উদ্দেশ্য, ট্যাক্সোনমি একটা অর্গানিজমকে এক্সটিংক্ট হওয়া থেকে বাঁচাতে পারে। একটা ধরো কোনো মেডিকেল সায়েন্সে, সেখানেও আমাদের ট্যাক্সোনমি দরকার হয়, একটা প্রপার ক্যারেক্টারাইজেশন দরকার, একটা ইন্ডিভিজুয়াল কোনটা কি ইন্ডিভিজুয়াল সেটা আমাদের দরকার। Suppose we have to made a medicine from a plant, so we have to know that particular character or particular things that present in that plant.
তো দেয়ার আর ডিফারেন্ট ভ্যারাইটিস স্পিসিস আর দেয়ার্স, তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটাকে আমরা অ্যাকচুয়ালি চাইছি। তো এগুলো কিছু জিনিস যেগুলো দিয়ে আমরা ট্যাক্সোনমিটা যে কারণে আমরা ট্যাক্সোনমিটা পড়ি, ট্যাক্সোনমিটা স্টাডি করি। সো ইটস আ বাঞ্চ অফ সায়েন্স যেখানে ইন্ডিভিজুয়ালটার নামকরণ হয়, ক্লাসিফাই করা হয়, ডিসক্রাইব করা হয়। ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস কে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি, কারণ উনি এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো উনি আমাদের দিয়েছিলেন। নোমেনক্লেচার, ওনার যে বইটা আমি তোমাদের ছবি দেখাচ্ছি এক্ষুনি। সো আমি আগে স্লাইডে একটু চলে যাই। নোমেনক্লেচার যাওয়ার আগে একটু তোমাদের বইটা দেখাই ওনার। আমি এক্ষুনি বললাম যে ক্যারোলাস লিনিয়াস, যাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি, দ্য ফার্স্ট বুক গিভেন বাই হিম, সিস্টেমা ন্যাচুরিতে উনি আর কি ডিসক্রাইব করেছিলেন যে কিভাবে এই যে সাইন্টিফিক নাম বা ল্যাটিন নেম দেওয়া, দুটো দুটো করে ভাগ থাকা বা দুটো কি তিনটে ভাগ থাকা, এই যে ব্যাপারগুলো ক্যারেক্টার করা, নামকরণ করা, সেটা উনি বলেছিলেন যে হাউ টু, what is the aim, what is the motto, and there are different techniques. This is the first book on it. So now nomenclature, it is a system of naming of organism. There are millions of plants and animals in the world. Plants and animals are known to be the local area of by their local names. তো জেনারেলি আমরা এই জায়গাটা একটুখানি বলে দিই যে একটা নামকরণ কেন দরকার। নোমেনক্লেচার, ওয়াই উই নিড নোমেনক্লেচার মানে হচ্ছে নামকরণ করা, একটা ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করা। সাপোজ ইউ আর ইউজিং পেট নেম, লোকাল নেম অফ আ বার্ড লাইক ক্রো। কোথাও ক্রো বলা হয়, কোথাও কাক বলা হয়, কোথাও কাউয়া বলা হয়, তো ডিফারেন্ট নামে আমরা চিনি। তো তোমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দেখো বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শোনো, তো তোমাদের ক্ষেত্রে সেটা অসুবিধা হয়ে যাবে। উই ডোন্ট নো, মানে সাপোজ ক্রো বলে কেউ জানে না, কাক বলে আমরা জানি, ঠিক আছে? তো কেউ যদি এসে বলে সো দিস ইজ ক্রো, এর এর ক্যারেক্টারগুলো এই 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 করেছে, তো তুমি জানো না হোয়াট ইজ ক্রো, তো তোমাকে তো ভাবতে বসতে হবে যে হোয়াট ইজ ক্রো, লোকাল নেম কারণটা, ঠিক আছে? ইফ দে হ্যাভ আ প্রপার সাইন্টিফিক নেম বা ল্যাটিন নেম যদি থাকে বা সাইন্টিফিক নেম যদি থাকে, যেমন ধরো কর্ভাস প্ল্যান্ডেন্স হচ্ছে কি যে ক্রো, মানে নর্মাল যে জেনারেল ক্রো আমাদের এখানে, সেটাকেই আমরা দেখছি। তো এই যে একটা নাম, সেই একটা নাম বললে কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবাই চিনতে পারবে ও আমি কার কথা বলছি, আমার লোকাল কোনো নামের দরকার লাগছে না। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি কারণ আর কি, যার জন্য নোমেনক্লেচার করা হয়, নামকরণ করা হয়। These local names are vary from place to place, regions to region, and within a country also. এক্ষুনি বললাম যেটা। So it is impossible for any person to remember the name of an organism in all the languages. Hence, there is need for a reunion system of nomenclature of organism. So এখান থেকে নামকরণ, nomenclature ব্যাপারটা আর কি আসে। So this is some hierarchical step, linear hierarchy কে বলা হয়। আমি এক্ষুনি বললাম ক্যারোলাস লিনিয়াস, যাকে ফাদার অফ ট্যাক্সোনমি আমরা বলে থাকি, তা তিনি আর কি আমাদেরকে এই রাস্তাটা দেখিয়েছিলেন, এই জিনিসটা বলেছিলেন। দিস আর সাম হায়ারার্কিয়াল স্টেপ। তোমাদের লিখতে হলে কিন্তু এইরকম সিঁড়ি ভাগা মতন স্টেপের আকারে পরপর পরপর লিখতে হয়, হেলানা মতন অংশেতে জাস্ট এরকমভাবে লিখতে হয়। আমি এটা স্ট্রেট দেখিয়েছি, বাট এই স্টেজেতে লিখতে হয় কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, এরকমভাবে হেলে হেলে লিখতে হয়। So kingdom, phylum, class, order, family, genus, species, these are some hierarchical step. এরকম ভাবে পরপর পরপর আসছে। লাইক কিংডম হচ্ছে অ্যানিমাল কিংডম বা প্লান্ট কিংডম, একটা বড় পার্ট। সেখান থেকে এবার আমরা ফাইলাম চলে আসছি, ফাইলাম কর্ডাটা, ওকে, হেমিকর্ডাটা। তো এরকম ভাবে পরপর যাব। দেন ক্লাসে আসবো, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, ফাইনালি গিয়ে আমরা জেনাসের স্পিসিসে গিয়ে চলে আসছি। লাইক ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কর্ভাস স্প্লেন্ডেন্সি, আমি যদি দেখি কর্ভাস জেনেরিক নেম অ্যান্ড স্প্লেন্ডেন্স ইজ দ্য স্পেসিফিক নেম। তো এই দুটো ভাগ থাকছে, এগুলোকে বলা হয় হায়ারার্কিয়াল স্টেপস। দিস দ্য বুক। নাও 5 কিংডম ক্লাসিফিকেশন। আমরা প্রথম থেকে যদি দেখি সিট লিনিয়াস, ওকে, আমরা যে ক্লাসিফাই
classification পড়বো, there are different kinds of classification, different scientists given their opinions. তো ফার্স্ট আমরা লিনিয়াস তো ফার্স্ট উনি করেছিলেন, তো ওনার যেটা বলা, ওনার মতবাদ অনুযায়ী there are two kingdom classification. One is Vegetalia and Animalia, these two. Then Haeckel come, he described three kingdom classification: Protista, Plantae, Animalia. তো এরকম ভাবে পরপর প্রত্যেকে এসেছে, তাদের নিজের মতন করে ডিসক্রাইব করেছে, বলে গিয়েছেন আমাদের ক্লাসিফিকেশন সম্পর্কে। বাট রিসেন্টলি উই ফলো, আমরা যেটা পড়বো, আমরা যেটা এখন কন্টিনিউ করি, আমরা পড়বো সেটা হচ্ছে কি যে 5 কিংডম ক্লাসিফিকেশন উইচ ইজ গিভেন বাই হুইটেকার। ইন 1969 হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন। সেই অনুযায়ী আমরা পুরো অ্যানিমাল ওয়ার্ল্ডটাকে, পুরো অর্গানিজম ওয়ার্ল্ডটাকে বা লিভিং ওয়ার্ল্ডটাকে 5টা কিংডমে ভাগ করি। কি কি? মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি, অ্যানিমালিয়া। So this is called 5 kingdom classification given by Whittaker. 5টা কিংডম রয়েছে, আমরা প্রত্যেকটা কিংডম সম্পর্কে আস্তে আস্তে ডিটেলসে পড়ব। মনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি অ্যান্ড অ্যানিমালিয়া। ট্যাক্সোনমি সম্পর্কে বলেছি। নাও what is systematics? Systematics, a biological systematics is the study of diversification of living forms, both past and present, and the relationships among living things through time. Relationships are visualized as evolutionary tree. মানে আমরা ট্যাক্সোনমি পড়লাম, যেখানে ব্রাঞ্চ অফ সায়েন্সে নেমিং আমরা করছি, ক্লাসিফাই করছি, ক্যারেক্টারাইজেশন করছি, সেটারই একটু মডিফাইড পার্ট, সেটারই আর একটুখানি মানে কি বলবো, আর একটু ডিটেলসে যাওয়া। সিস্টেম্যাটিক্স, বায়োলজিক্যাল সিস্টেম্যাটিক্স ইজ দ্য স্টাডি অফ ডাইভার্সিফিকেশন। একটা লিভিং ফর্মের কত রকমভাবে ডাইভার্সিফাইড হতে পারে একটা লিভিং অর্গানিজম, এবং তাদের কোন কোন ফ্যাক্টরগুলোর জন্য একটা লিভিং অর্গানিজম এতটাভাবে ডাইভার্সিফাইড হচ্ছে, সেটাই আমরা পড়ি হচ্ছে সিস্টেম্যাটিক্সে। সিস্টেম্যাটিক্সে আমরা ডিটেলসে গিয়ে আলোচনা করি, আরও ডিটেলস পড়তে থাকি, এবং সেটা শুধুমাত্র যে প্রেজেন্ট অর্গানিজম রয়েছে, যারা বেঁচে রয়েছে তাদের জন্য না, যারা এক্সটিংক্ট হয়ে গেছে, যারা পাস্টে ছিল, তাদেরও কিন্তু আমরা স্টাডি করি, ডিটেল স্টাডি করা হয়। সো এইখানে একটা সিস্টেম্যাটিক ওয়েতে পুরো স্টাডিটা করা হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের কি বলবো, এটা ডিটেলিং স্টাডি, এটা একটা পার্ট। সো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ডের আর কি, লিভিং অর্গানিজমের আর কি চ্যাপ্টারটার এটা ফার্স্ট টপিক, যে টপিকের মধ্যে আমরা লিভিং অর্গানিজম সম্পর্কে পড়লাম। যে আমি একটু রিক্যাপ করে দিই সুবিধার জন্য। তো ফার্স্ট আমরা যেটা দেখলাম আর কি, যেখানে একটা লিভিং অর্গানিজম, কেন একটা অর্গানিজমসকে আমরা লিভিং বলবো, তার কিছু ফ্যাক্টরগুলো, সেগুলো সম্পর্কে পড়েছি। দেন আমরা পড়লাম যে বায়োডাইভার্সিটি কাকে বলে, নোমেনক্লেচার কাকে বলে, হোয়াট ইজ ট্যাক্সোনমি, সিস্টেম্যাটিক্স, আমি ক্যারোলাস লিনিয়াস সম্পর্কে কিছুটা বললাম তোমাদের। সো দিস দ্য ফার্স্ট পার্ট, 5 কিংডম ক্লাসিফিকেশনের এটা আমাদের ফার্স্ট পার্ট গেল। নেক্সট পার্টেতে গিয়ে, নেক্সট যে টপিক আর কি, সেখানে গিয়ে আমরা এটার যে পরের যে অংশটা, অর্থাৎ 5 কিংডম ক্লাসিফিকেশন সম্পর্কে কি রয়েছে, বা যে ট্যাক্সোনমিক টুলসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আবার আমরা যাব পরের পার্টেতে গিয়ে। সো টিল দেন ভালো করে পড়ো অ্যান্ড স্টে সেফ, হ্যাভ এ নাইস টাইম।